আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের রেসপন্স এত পাবো ভাবতে পারি না। আই ক্যান নট বিলিভ দিস যে তোমরা আমাকে এত রেসপন্স করবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি 4 নং আলোচনা করেছিলাম সমাস নিয়ে। তো 5-এ 5 কেমনে পাবো? আজকে হচ্ছে 5 নং। 5 নংয়ে দুইটা অথবা তাকে দেখো, একটা হচ্ছে প্রশ্ন অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ উদাহরণ সহ আলোচনা করো। আরেকটা হচ্ছে 2 নংয়ে বিভিন্ন জটিল বাক্য, যৌগিক বাক্য, প্রশ্নবোধক, অনুজ্ঞাবাচক সব কিছু থাকে। এখন তোমার জন্য কোনটা সহজ হবে? আমি বলে রাখি, তোমার জন্য সবচেয়ে সহজ হবে এই প্রথমটা। একটা প্রশ্ন জাস্ট শিখবা তুমি, আমার একটা প্রশ্নই তুমি আনসার করতে পারবা, ঠিক আছে? কেননা এটা অনেক কঠিন, অনেকগুলো নিয়ম শিখতে হয়। আর এটা মাত্র তুমি একটা থেকে দুইটা সর্বোচ্চ মনে করো, একটার উপরে নাই। বাক্য কাকে বলে, ঠিক আছে? এই প্রশ্নটাই প্রতি বছরই আসে। আমি তোমাদেরকে বলো এখন কোনটা পড়াবো। আমি কিন্তু আমার মতো করে তোমাদেরকে যেমনি রেজাল্ট ভালো করাইতে হয় আমি এভাবে পড়াবো। সো আমি তোমাদেরকে 1 নং পড়াবো, ঠিক আছে? আমি এটা বাদ দিয়ে দিলাম। আর যারা এটা ভালো করে পড়ে গেছো, ঠিক আছে, তারা ওটা পড়ো, কোনো প্রবলেম নেই। কিন্তু যদি কমন না পড়ে তখন কি করবা? এটাতে 5-এ 5 পাওয়া সম্ভব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এটা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বলেছিলাম 5 নংয়ের জন্য একটা প্রশ্ন শিখবা এবং এই প্রশ্নটা কেমনে লিখবা এ টু জেড আলোচনা করছি। দেখো, বাক্য কাকে বলে? একটি সার্থক বাক্যের কয়টি গুণ বা বৈশিষ্ট্য থাকা আবশ্যক, উদাহরণ সহ আলোচনা করো। এই যে একটা প্রশ্ন, এটা প্রতি বছরই আসে, যে কোনো বোর্ডে বলো। তুমি নিজে দেখো, এখানে যে বই লিখছে, লিখতে লিখতে আর ভালো লাগে না, কত সালে আসছে দেখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তুমি এই প্রশ্নটা লিখবা কিভাবে? তুমি খাতা কলম নিয়ে বসো, একটা প্রশ্ন শিখবে, একটা প্রশ্নে আসবে, এবং কিভাবে ছোটো করে লিখলে 5-এ 5 পাবা আমি আলোচনা করছি। আমি এই বই দিকে দেখাবো, সম্পূর্ণ লিখতে হবে না, আমি দাগিয়ে দিচ্ছি কোনটা কোনটা পড়বা এবং কোন লাইনটা বাদ দিবা। এই বাক্যটাই প্রিয় শিক্ষার্থী, এই এই যে তোমার প্রশ্নটা, এই প্রশ্নটাই আবার দুইভাবে থাকে। যদি এভাবে থাকে, দেখো, বাক্যের গুণ বলতে কি বুঝো? একটি সার্থক বাক্যের গুণগত বৈশিষ্ট্য উদাহরণ সহ আলোচনা করো। এটা বললেও একই প্রশ্ন। এখন কথা হচ্ছে তুমি কেমনে লিখবা। শুরুতে লিখবা 5 নং প্রশ্নের উত্তর, লিখার পর আগে এই যে বাক্য কাকে বলে এটার সংজ্ঞাটা লিখবা। এখন বাক্য কাকে বলে এটার সংজ্ঞাটা কেমনে লিখবা? দেখো, এখানে যে পদ বা পদ সমষ্টি যারা বক্তার পূর্ণ মনোভাব প্রকাশ পায় তাকে বাক্য বলে। এই পর্যন্ত লিখলা। যেমন আমি একাদশ শ্রেণীতে পড়ি, তুমি লিখলা যে আমি স্কুলে যাই। যেমন আমি স্কুলে যাই, আমি একাদশ শ্রেণীতে পড়ি, এটা অনেক বড় বাক্য। আমি স্কুলে যাই, শেষে এতটুকু লিখলা। তার মানে এখান থেকে এই পর্যন্ত যদি লিখো তাহলে তোমার এতটুকুর উত্তর শেষ, ঠিক আছে? এতটুকু। এখন হচ্ছে একটি আদর্শ বাক্যের, তারপর এই যে এটা লেখার দরকার নেই, আমি কেটে দিলাম একদম, এই লাইন আর লেখার দরকার নেই। জাস্ট এখান থেকে আবার লিখবা একটি সার্থক বাক্যের 3টি গুণ বা বৈশিষ্ট্য থাকা আবশ্যক, দরকার। কি কি 3টা গুণ? আকাঙ্ক্ষা, আসক্তি, আরেকটা হচ্ছে যোগ্যতা। এই যে আমি দেখাচ্ছি একটু, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। দেখো, উচ্চারণগুলো আমি ভালোভাবে বলে দিচ্ছি। এটা হচ্ছে আকাঙ্ক্ষা, বানানটা খুব সুন্দর করে লিখবা, এটা বানানের ক্ষেত্রেও আসে। আসক্তি সেমভাবে, এটা কিন্তু আসক্তি না, এটা হচ্ছে আসক্তি, ঠিক আছে? যোগ্যতা। এখন এটি তুমি কেমনে লিখবা, এটা হচ্ছে তোমার প্রশ্ন। তুমি লিখবা কেমনে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি লিখবা যে আকাঙ্ক্ষা। এখন আকাঙ্ক্ষার সংজ্ঞাটা দিবা। আকাঙ্ক্ষা জিনিসটা কি আমি আগে বুঝাই, তারপর এখান থেকে বলবো। ধরো, আমি প্রতিদিন স্কুলে ডট ডট, আমি প্রতিদিন স্কুলে ডট ডট। দেখো, আমি যে এই বাক্যটা বললাম, আমি স্কুলে প্রতিদিন ডট ডট, মানে আমি স্কুলে প্রতিদিন যদি বলতাম যে আমি প্রতিদিন স্কুলে যাই, তখন বাক্যটা সুন্দর হতো। মানে একটা এলো পাতারি একটা বাক্য বললে এটা হচ্ছে আকাঙ্ক্ষা। যেমন দেখো, তার মানে এটা সংজ্ঞাটা দিবা এভাবে, বাক্যে এক পদ শোনার পর অন্য পদ শোনার যে ইচ্ছা তাকেই বলে আকাঙ্ক্ষা। যেমন বাক্যের অন্তর্গত একটি পদের পর তার পরবর্তী পদ শোনার যে আগ্রহ তাকেই আকাঙ্ক্ষা বলে। হ্যাঁ, এভাবে শিখতে পারো, তোমার জন্য সহজ যদি হয়। এখান থেকে এ পর্যন্ত একটা সংজ্ঞা দিলাম, ঠিক আছে? তারপর আছে দেখো, একটি সার্থক বাক্যে ওই আকাঙ্ক্ষা পূরণ করতে হয়, এটা লেখার কোনো দরকার নেই, একদম বাদ, ঠিক আছে? তারপর দেখো, কোনো বাক্যে ওই আকাঙ্ক্ষা অপূর্ণ থাকলে এটাও লেখার দরকার নেই, একদম বাদ। যেমন তুমি লিখলা, যেমন ঢাকা বাংলাদেশের, ঢাকা, এই যে দেখো, ঢাকা বাংলাদেশের বললে শ্রোতার আকাঙ্ক্ষা পূরণ হয় না, কিন্তু ঢাকা, এই যে দেখো, ঢাকা বাংলাদেশের রাজধানী বললে শ্রোতা আর আকাঙ্ক্ষা থাকে না, শ্রোতার আর আকাঙ্ক্ষা থাকে না, অর্থাৎ শ্রোতার আর শুনতে ইচ্ছা হয় না। তার মানে সুতরাং ঢাকা বাংলাদেশের
বাক্য নয়, ঢাকা বাংলাদেশের কিন্তু বাক্য নয়, ঢাকা বাংলাদেশের রাজধানী, এটা হচ্ছে একটা সার্থক বাক্য। তার মানে তুমিও পরবর্তীতে এটা একটু ব্যাখ্যা করে দিলে যে ঢাকা বাংলাদেশে বললে এটা পূর্ণ বাক্য হয় না, ঢাকা বাংলাদেশের রাজধানী বললে পূর্ণ বাক্য হয়। তার মানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে তুমি জাস্ট এটা লিখলা, লেখার পর আকাঙ্ক্ষার ব্যাখ্যা শেষ। এখন আসি আমরা আসত্তি। আসত্তি জিনিসটা কি? বাক্য যদি উল্টাপাল্টাভাবে থাকে, যেমন স্কুলে আমি যাই, আবার যদি হতে পারে এরকম যে বাবা বাজার ইলিশ থেকে এনেছে, ঠিক আছে, উল্টাপাল্টা বাক্য। যেমন আমি বাংলা দ্বিতীয়তে পড়ি, আমি লেখাপড়া, এরকম কেন উল্টাপাল্টা বাক্য এগুলা, ঠিক আছে। তার মানে বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাস, এই পদবিন্যাসকে আসত্তি বলে এ পর্যন্ত লিখবা। যা সংজ্ঞাটা একদম সহজ, দেখো মাত্র একটি লাইনে, ঠিক আছে। তারপর এখান থেকে এগুলা লেখার কোনো দরকার নেই, সরাসরি উদাহরণ দিয়ে দিবা। যেমন দেখো, সাদা বকের দল আকাশে উড়ছে, সাদা বকের দল আকাশে উড়ছে, এটা লিখলা। উল্লিখিত বাক্যে পদসমূহের বিন্যাস যে সুশৃঙ্খল বা যথাযথ হওয়ার একটি সার্থক বাক্যে পরিণত হয়েছে, কিন্তু এই পদসমষ্টি যদি সুশৃঙ্খলভাবে বিন্যাস না করে বলা হয় সাদা উড়ছে দল বকের আকাশে, এই যে দেখো এটা হচ্ছে উল্টাপাল্টা বাক্য। প্রিয় শিক্ষার্থী, তুমি কোথায় থেকে কোন পর্যন্ত দিবা আমি বলছি, এখান থেকে এই পর্যন্ত দিবা না তুমি, এই যে এখান থেকে এটা লিখতে হবে না, এখান থেকে এটাও লিখতে হবে না, সব বাদ। তুমি এই সংজ্ঞাটা দেওয়ার পর তুমি দিবা এটা, যেমন সাদা উড়ছে দল বকের আকাশে, এটা দিলা। তুমি লিখলা এই বাক্যের কি যে গুণগত অভাব রয়েছে, তুমি লিখলে এই বাক্যে গুণগত অভাব রয়েছে। যদি বাক্যটা বলা হতো সাদা বকের দল আকাশে উঠছে, তখন তার গুণ থাকতো। এইটুকু লিখলে শেষ। আশা করি তোমরা আসক্তিটা বুঝতে পারছো। এখন হচ্ছে যোগ্যতা। যেমন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি বলি যে গরু আকাশে ওড়ে, কম্পিউটারগুলো পুকুরে সাঁতার কাটছে, ঠিক আছে, এরকম যদি আমি বলতাম, তখন কিন্তু একটা যে অযোগ্যতা হয়ে যেত। অর্থাৎ গরু তো আকাশে উঠতে পারবে না, কম্পিউটার তো আর পুকুরে সাঁতার কাটতে পারবে না, একমাত্র মাছ বা মানুষ সাঁতার কাটতে পারে। তার মানে এই ধরনের যত বাক্য পাবে, এটা হচ্ছে যোগ্যতার অভাব রয়েছে। যেমন দেখো, আমরা আগে সংজ্ঞাটা শিখি। বাক্যে ব্যবহৃত পদগুলোর অর্থ ও ভাবগত মিলনকে যোগ্যতা বলে। এই যে সামঞ্জস্য, এগুলো বলার দরকার নেই, মিলনকেই দিবা। তাহলে বাক্যে ব্যবহৃত পদগুলোর অর্থ ও ভাবগত মিলকেই যোগ্যতা বলে, সংজ্ঞাটা এখান থেকে নিয়ে দিলাম। দেওয়ার পর তুমি কোনটা লিখলে দেখো, এই যে দেখো গরুগুলো আকাশে উঠছে, এটা কি সম্ভব না, গরুগুলো আকাশে উঠছে। এখন এটা লিখলে বাক্যটিতে আকাঙ্ক্ষা এবং আসক্তি গুণ রক্ষিত হলেও এটি একটি সার্থক বাক্য নয়, কেননা এতে ব্যবহৃত পদগুলোর সঙ্গে ভাবের কোনো সাদৃশ্য নেই। কিন্তু এর পরিবর্তে যদি বলা হতো পাখিগুলো আকাশে উঠছে, তাহলে এটি যোগ্যতা সম্পন্ন সার্থক বাক্য হয়ে উঠবে। এই যে এই পর্যন্ত লিখবে প্রিয় শিক্ষার্থী, আর কিছু লেখার নেই। তার মানে এই যে দেখো, তুমি আগে সংজ্ঞাটা লিখবা, তারপর এটার সংজ্ঞা দেবা, এটা আর প্রত্যেকটা উদাহরণ দেবো, উদাহরণ দিয়ে বলবা যে এটা যোগ্যতা নাই, ঠিক আছে, অপূর্ণ রয়েছে, এটা বললে পূর্ণ হয়ে। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পারছো, এইভাবে লিখবা তোমরা খাতা কলমে। এখন তোমাদেরকে বলি 5 নংয়ের জন্য তোমরা আর একটু একটা সৃজনশীল দেখে যাবা, একটা সৃজনশীল না সরি একটা যা সেন্টেন্স দেখে যাবা। কোনটা দেখো, এটা হচ্ছে দেখো, এটাও সেমভাবে বলছিলাম না, একটাই বারে বারে ঘুরিয়ে দেখে। বাক্য কাকে বলে, গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কী কী উদাহরণ সহ লেখো। আমরা সকলে জানি গঠন অনুসারে বাক্য হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। বাক্য কাকে বলে এই সংজ্ঞাটা আমরা আগে যেটা শিখছি এটাই লিখবা, তারপর এখান থেকে লিখবা যে গঠন অনুসারে বাক্য 3 প্রকার, যথা সরল বাক্য, জটিল বাক্য, তারপর যৌগিক বাক্য। সরল বাক্য হচ্ছে একটাই সহজ, যে বাক্যে একটা বার একটা ক্রিয়া থাকে, যে বাক্যে একটা সাবজেক্ট আর একটা ভার্ব থাকে তাকে বলা হয় সরল বাক্য। যে বাক্যে একটা খণ্ডিত বাক্যের সাথে অখণ্ডিত বাক্য থাকে তাকে বলা হয় জটিল বাক্য। আমি সংক্ষিপ্ত আলোচনা করছি। যে বাক্যতে, ঠিক আছে, যে বাক্যতে 2টা সরল বাক্য থাকে, এই যে 2টা সরল বাক্য মিলে যৌগিক বাক্য গঠিত হয়, তো শেষ। আর কিছু শিক্ষার দরকার নেই, তুমি জাস্ট একটু উদাহরণ দিয়ে দিলে, আর কিছু দরকারই নেই তোমার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা বাক্য হচ্ছে এটা, যারা গোল্ডেন প্লাস পাবো তাদের জন্য, ইচ্ছা করে দেখতে পারো নাও দেখতে পারো, আমি এটাই দিয়ে দিলাম আর কি। তো বাক্য কাকে বলে, এটা থাকতে পারে অর্থগতভাবে বাক্যের প্রকারভেদ আলোচনা করো। অর্থগতভাবে বাক্যের প্রকারভেদ অনেকগুলো, যেমন তোমার আমরা শিখছি যে ইংলিশে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ, এগুলা, ঠিক আছে। বর্ণনামূলক বাক্য, প্রশ্নবোধক, ইচ্ছামূলক, এরপরে আজ্ঞাসূচক আর আবেগসূচক, সঞ্চয়, কার্যকারিত্বক। তো যে কোনো 5টা দিলেই চলবে, এখান থেকে একটু তোমরা দেখে নিতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে দেখা হবে
6 নং পর্ব নিয়ে যদি তোমরা রেসপন্স করো তাহলে অবশ্যই আমি প্রত্যেকটা টপিকসকে পানি বানাবো আর তোমার A+ পাওয়ার জন্য সহজ হবে। পাশাপাশি যারা দুর্বল স্টুডেন্ট তোমাদের জন্য একমাত্র ভরসা হবে ভিডিওগুলো।